তো 4 বোনের খুব আদরের আর কি। বোনেরও সব আমার মানে সিনিয়র, আমি সবার ছোট আর কি। তো আমার আব্বু ফিনান্সিয়াল দিক থেকে বলতে গেলে খুব একটা ইয়া না, মানে স্বাবলম্বী না। আর্থিক দিক থেকে কি করতেন বাবা? বাবা আর কি যখন যেটা আসতো সামনে সেটাই করতো, যে কোনো কাজই করতো। মূলত কৃষক বলতে গেলে চলে, বাড়িতে জমি ছিল, জমির চাষবাস এগুলো করতো আর কি। তো এইভাবে এই ফ্যামিলির থেকে আমি মোটামুটি খুব আদরের সহিত বড় হই। ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আমার মানে বাবার দিক থেকে দুর্বল থাকলেও আমার মায়ের মানে আমার নানা বা মামাদের ফিনান্সিয়াল অবস্থাটা খুবই ভালো ছিল, যে কারণে আমি মানে অন্যরকমভাবে বড় হয়েছি আর কি। আমার লাইফে কোনো টাকা পয়সা মানে এগুলোর কোনো সমস্যা ক্রিয়েট কখনো ছিল না। হ্যাঁ, ছিল না আর কি। যখন যেটা চাইছি তখন সেটাই মানে পেয়ে গেছি আর কি। তো এভাবে বড় হইতে হইতে আপনার পড়াশোনা করার জন্য ঢাকাতে চলে আসছি 2016। জি, 5 ভাই বোন টোটাল, 4টা বোন আর আমি ভাই একা আর কি। তো ঢাকাতে চলে আসছি 2016-তে। তো ঢাকাতে চলে আসার পরে এখানে পড়াশোনা কন্টিনিউ করে যাচ্ছিলাম। তো সাথে একটা জবও করতাম, একটা স্কুলে কম্পিউটার অপারেটর হিসেবে ছিলাম, সেখানে জব করতাম। তো গত করোনাতে আপনার মার্চের, এটা 2020-তে মার্চের 10 তারিখে বাসায় চলে যাই। আপনার বাসায় চলে গেলাম। বাসায় যে জব টব নাই তখন, জব ছেড়ে দিয়ে চলে গেছি বাসায়। বাসায় গিয়ে বাবার আর্থিক অবস্থা যেহেতু বলেছি যে ভালো না, নিজে কিছু করার মানে এই চেষ্টাটা মাথায় সবসময় আসতো যে কিভাবে পড়াশোনার পাশাপাশি মানে একটু ইনকাম করে নিজে একটু চলতে পারি। তো এই জন্য বাসায় যে করোনার বেশ কয়েকদিন বসেছিলাম, তারপর একটা আইডিয়া আসলো ব্যবসা করব। তো আমার যে ফ্রেন্ডগুলা ঢাকাতে একসঙ্গে থাকতাম, গ্রামেরই ফ্রেন্ড, তাদের আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, ইমরান নাম। তো ওর সঙ্গে আর কি একটা ব্যবসার প্ল্যান করে ব্যবসা বাণিজ্য শুরু করলাম। ডিলারের ব্যবসা করব, এই জন্য অনেক টাকার প্রয়োজন হবে। তো ছোট করে একটা মানে অন্য একটা ব্যবসা শুরু করছি। যাই হোক, সে ব্যবসাটার কথা বলতে চাচ্ছি না। তো ব্যবসাটা শুরু করছি, মোটামুটি রানিং 2-3 মাস রানিং চলে আর কি। তো ব্যবসা আমার বাসা থেকে বেশ আমার ব্যবসার যে মানে আমার যে মানে কর্মক্ষেত্রটা, সেটা হচ্ছে আমার বাসা থেকে একটু দূরেই আর কি। 5 টাকা ভাড়া লাগে যাইতে। এটা কি ঢাকার মধ্যে? না, ঢাকার বাইরে, গ্রামে। গ্রাম বলতে কোন জেলা? গ্রামে বলতে খুলনাতে আছে, কয়রা, জি, আমার এলাকায়। তো সেখানে মানে আমি প্রতিদিন যাওয়া আসা করি, ভোরবেলা যাই, আবার যখন ইচ্ছা মানে নিজেরই ব্যবসা যেহেতু মানে ইচ্ছা মতো যাওয়া আসা করি। তো প্রতিদিন রুটিন মাফিক সকালে বের হতে হয় ভোরবেলায়। তো যাইতে থাকি। তো আমার ফ্যাক্টরির পাশেই আর কি বাসা, ফ্যাক্টরির পাশেই। তো ওখান থেকে হঠাৎ একদিন না, বেশ কয়েকদিন ওকে দেখছি আর কি। কাকে দেখলেন? প্রথম দিন আমি একটা মেয়েকে দেখলাম যে ছাদে দাঁড়িয়ে থাকতে দেখছি আর কি। আপনার এলাকায়? জি, এলাকায় বলতে আমার ফ্যাক্টরির পাশে ওর বাসা, ওর বাসার ছাদেই ও ছিল, আমি ওখান থেকে ওকে দেখলাম। একটা মেয়েকে দেখলাম, দেখার পরে আমার ভালো লেগে যায় আর কি। পরে ওর সম্পর্কে মানে ডিটেলস জানার চেষ্টা করলাম আশপাশ থেকে। তো ছোটবেলায় ওকে আমি দেখেছিলাম, কিন্তু বড় হয়ে ও যে মানে এরকমটা হয়েছে, বড় হয়ে ওকে ফার্স্ট এটাই দেখতেছি আর কি। তো ওকে দেখার পরে মানে যখন ভালো লেগে যায়, তখন আমি আশপাশ থেকে ওর ডিটেলস সংগ্রহ করার চেষ্টা করি যে আসলে ও কে, কোথায় থাকে বা কোথা থেকে আসছে, যেহেতু নতুন মনে হচ্ছে ওকে দেখে আমার। তো তারপর জানতে পারলাম যে ওর আব্বুর নামটা বললো সবাই, যে ও তার মেয়ে। ওর আব্বুর নাম ছিল এনামুল। সবাই বললো যে এনামুলের মেয়ে।
তো তারপর আমি দেখে অবাক হয়ে গেলাম যে ছোটবেলায় ওকে দেখেছি কিন্ডারগার্টেনে যেতে স্কুল ব্যাগ নিয়ে, আর সে মেয়েটা এত বড় হয়ে গেল। তো যাই হোক, তাকে ওকে দেখার পর ভালো লেগে যায়। তো ওর সম্পর্কে জানার চেষ্টা করলাম, জানলাম যে ওর একটা অ্যাফেয়ারের মধ্যে আছে আর কি। মানে যেহেতু ওকে ভালো লাগছে দেখে, তো ফার্স্ট টাইম তো এটাই জানার চেষ্টা করব যে ওর কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো রিলেশন অ্যাফেয়ার আছে কি না। তো এটা যখন জানার চেষ্টা করলাম, যে শুনলাম যে আছে আর কি, তারপরও আমি ওর সাথে ভাবলাম যে যোগাযোগ করেই দেখি। তো ওর যে ছেলেটার কথা শুনলাম যার সাথে ওর অ্যাফেয়ার আছে, ওর সাথে আমি একটু যোগাযোগ করার চেষ্টা করলাম। তো কথা বললাম বেশ কয়েকটা দিন, ওই ছেলেটার সাথে কথা বলে ওর সাথে মিশলাম, একটু মিশে ওর কাছ থেকেই ফোন নাম্বারটা কালেক্ট করলাম গোপন ভাবে। মানে ওর ফোনটা আমার কাছে ছিল, মানে ক্লোজ হয়ে গেলাম, ফোনটা আমার কাছে দিত, আমি ওর ফোন থেকেই নাম্বারটা কালেক্ট করলাম, করে ফোন দিলাম। ওই ছেলেটা আবার হচ্ছে ইয়ে করে, মানে আপনার কি বলে ডিশ লাইনে কাজ করে আর কি, ডিশ লাইনের তার এগুলা ইয়ে করে। তো ওর কাছ থেকে নাম্বার নিয়ে ও নগদে, মানে ও হচ্ছে মানে থাম্বার উপরে দাঁড়ায় আছে, মানে থাম্বায় উঠে গেছে থাম্বায়, আর আমি থাম্বার নিচে দাঁড়ায় আর কি ফোনটা দিলাম। ও থাম্বাতে কাজ করতেছে, প্রায় 1-2 ঘন্টা কাজ করছে। আর ততক্ষণে আমি ফোন দিলাম ওর কাছে। ফোন দেওয়ার পরে জানতে চেষ্টা করলাম। তো প্রথমে আমার পরিচয় চাচ্ছে যে আপনি কে, কোথা থেকে বলছেন। তো আমি বললাম আমার নাম। তো আমাকে চিনতে পারে নাই, আমাকে চেনার নাই কথা, কারণ এর আগে ওর সাথে আমার কথা হয় নাই বা কখনো মুখোমুখি দেখা হয় নাই। তো ও কথা বলতে চাইলো না, ফোনটা কেটে দিল। তারপর আমি নাম্বারটা সেভ দিয়ে রাখলাম। পরবর্তীতে মাঝে মাঝে ফোন দিতাম রাত্রে বা এই দিনে, যখনই সময় পাইতাম দেখতাম ওকে ফোন দিতাম। তো একদিন ও বললো কি, আপনাকে তো আমি চিনি না, আপনি বারবার ফোন দেন, ঠিক আছে আপনি আসেন, আমি আপনার সঙ্গে দেখা করি। বলছি কোথায় আসবো? তো বাসার পাশে একটা কম্পিউটার দোকান ছিল যেখানে আমি সবসময় সময় দিতাম, ওখানে আমি ওখানে আছি, ওকে আসতে বললাম যে এখানে দেখা করি। ঠিক আছে, ও আসছে। আসার পরে ও আমাকে দেখে তো হেসে দিচ্ছে, বলছে যে আপনাকে তো চিনি, মানে চিনি বলতে দেখছি এর আগে, কিন্তু আপনি যে উনি এটা তো বলতে পারতেন, বা আপনার সাথে এর আগে মনে দেখা হয়েছিল শাহিন ভাইয়ের সঙ্গে। ওর একটা চাচাতো ভাই আছে, তার সঙ্গে আমি থাকি, ও এটা জানে আর কি। তো যাই হোক, দেখা করে আমি ওকে বললাম যে ঠিক আছে। ও বলতেছে যে আমি এখন চলে যাই, আপনি থাকেন। আমি বলছি যে কোথায় যাবা? বলতেছে যে আমি আমার ফুপির বাসায় যাবো। আমি বলছি তাহলে আমাকে নিয়ে যাও। বলছে ঠিক আছে আসেন। পরে ওর সঙ্গে হাঁটতে হাঁটতে ওর ফুপির বাসা পর্যন্ত গেলাম। ওর ফুপির বাসা ওখান থেকে পাশেই। তো গেলাম, কথা বলতে বলতে তখন ওকে আমি মানে সরাসরি না, একটু অন্যভাবে ওকে মানে প্রস্তাবটা দেওয়ার চেষ্টা করলাম যে আমি তোমাকে পছন্দ করি, এটা বোঝানোর চেষ্টা করলাম। তো ও আমাকে বলল যে অ্যাকচুয়ালি আমি একজনের ওয়াইফ বলতে গেলে চলে। আমি বলছি কেমন, মানে ওয়াইফ বলতে গেলে চলে মানে কি বিয়ে হয়ে গেছে? বলতেছে না বিয়ে হয় নাই, তবে আমি একটা ছেলেকে পছন্দ করি, তো তার সঙ্গে আমার হয়তো বিয়ে হয়ে যাবে। আমি বলতেছি সমস্যা নাই, বিয়ে তো এখনো হয় নাই, তো জাস্ট ফ্রেন্ড হিসেবে আমরা কথা তো বলতে পারি। তো বলতেছে ঠিক আছে, হ্যাঁ কথা বলা যায়। আমি বলছি তাহলে মেসেঞ্জারের আইডিটা দাও আর অ্যাড করে নাও আমাকে তোর ফ্রেন্ড লিস্টে। পরে আমাকে অ্যাড করে নিল, ও নিজে হাতে আমার ফোনে সার্চ করে মানে ফ্রেন্ড লিস্টটা অ্যাকসেপ্ট করে নিয়ে ফোনে কথা হয়, মানে মেসেঞ্জারে কথা হয়, ফোনেও মাঝে মাঝে ফ্রেন্ড হিসেবে কথা হয়। জাস্ট এভাবে ফ্রেন্ড হিসেবে 1 সপ্তাহ কথা চলার পরে মানে ওকে আমি ইমোশনালি মানে অনেকভাবে ইমোশনালভাবে ওকে আমি মানে ইমপ্রেস করার চেষ্টা করলাম, অনেকভাবে ট্রাই করলাম আমি আমার দিক থেকে। আপনি কোনো রিলেশনশিপে ছিলেন ওই সময়টা? না, ওই সময়টা আমি কোনো রিলেশনশিপে ছিলাম না। তো এখানে হালকা একটু ব্যাকগ্রাউন্ডে বলি, আমি অনেকগুলো রিলেশনের সাথে এর আগে জড়িত ছিলাম, অনেক রিলেশন করতাম। আসলে বলতে গেলে চলে যে অন্যরকম টাইপের ছিলাম, নিজের সত্যটা মানে বলাই যায় যে চাইলেই একটা রিলেশনের মধ্যে ঢুকে পড়তাম বা চাইলেই একটা রিলেশনের মধ্যে থেকে বের হয়ে আসতাম, আমার ইচ্ছা মতো ইচ্ছা খুশি করতাম আর কি। তো একটা টাইম আমি এই যে ঢাকা থেকে বাসায় চলে গেলাম, গিয়ে বেশ কিছুটা দিন রিলেশন ছাড়াই ছিলাম, কোনো রিলেশন ছিল না। মানে আসলে ওর সাথে দেখা হওয়ার আগে থেকে আমার মানে বেশ কিছুদিন আগে থেকেই আমার কোনো অ্যাফেয়ার নাই বা কোনো মেয়েকে ভালো লাগে না, মানে অন্যরকম একটা মুডে ছিলাম, রিলেশনের মুডে ছিলাম না বেশ কিছুটা দিন। তো এরকম যাই হোক, তারপর ওর সাথে কথা হইতে থাকে, কথা হইতে মানে ওকে আমি ইমপ্রেস করার চেষ্টা করি
তো এক সপ্তাহ পরে ওর কথার মধ্যে আমি অন্যরকম ইয়ে পাই, যে মানে আমি বুঝতে পারতেছি যে আসলে সে ধরা দিবে আমার আমার জালে ধরা দিচ্ছে এরকম ভাব। তো এভাবে বেশ 2-3 দিন চলার পরে আমি ওকে বলি যে আসলে তোমার তো বিয়ে হয় নাই এখনো, আর যে ছেলেটার সাথে তুমি রিলেশনে আছো আসলে কি মানে বুঝতে চেষ্টা করেছো কখনো যে তুমি তার সাথে থাকতে পারবা কিনা। ওকে এভাবে অনেকভাবে বোঝাই। তো একটা সময় দেখলাম কি যে ছেলেটার সাথে ও আর কথা বলে না, আমাকে বলতেছে যে বিল্লাল, ওই ছেলেটার নাম বিল্লাল ফোন দিলে আমার কেমন জানি বিরক্ত লাগে। আমি বলতেছি কেন এরকম? বলতেছে যে মানে আপনার সাথে কথা বলতে ভালো লাগে, ওর সাথে কথা বলতে ভালো লাগে না, এরকমটা। তখনই আমি বুঝতে পারলাম যে আসলেই মানে ব্যাপারটা কেমন জানি হয়ে গেছে। তারপর আমি এই জিনিসটা বুঝলাম না যে একটা মেয়ে যখন একটা ছেলের সাথে অন্য একটা ছেলে পেয়ে মানে ওই ছেলেটার কথা আমার নামে মানে খারাপ বলতো আর কি, যে ওর সাথে আমার কথা হয় না, ভালো লাগে না, এগুলো আমাকে বলতো। তো এই জিনিসটা আমি পজিটিভলি নিলাম, যে আমি যেহেতু ওর প্রতি অনেক নার্ভাস ছিলাম, ও যেটাই বলতো সেটাই আমার পজিটিভ মনে হতো। তো যাই হোক, এভাবে বেশ চলতে থাকলো, আরো 3-4 দিন চললো। তারপর মাঝে মাঝে ওর সাথে দেখা করতে যাইতাম, মানে তখন রিলেশনটা হয়ে গেছে। আচ্ছা, রিলেশনটা হয়ে গেছে। যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেকে কি ও বাদ দিয়ে দিল নাকি পরিবার থেকে বাদ দিয়ে দিল? না, পরিবার থেকে বিয়ে ঠিক হয় নাই আসলে। ওদের বিষয়টা ছিল এরকম, ওর পরিবারের সবাই জানতো 3 বছরের রিলেশন ছিল, এটা আমি জানতাম না, পরে জানলাম 3 বছরের রিলেশন ছিল। ওই ছেলে ওর জন্য অনেক পাগল, কিন্তু সেই সম্পর্কটা ভেঙে আপনার সঙ্গে সম্পর্ক তৈরি হলো। জি। ও মানে ওই পছন্দ করতো, ওরা দুজনকে পছন্দ করতে, ফ্যামিলিগতভাবে আসলে ওদের বিষয়টা মেনে না নেওয়াতে ওদের রিলেশনটা ওভাবেই ছিল, না হলে হয়তো বা বিয়ে টিয়ে হয়ে যেত এরকম। তো ওভাবে ছিল রিলেশনটা, ফ্যামিলি থেকে একবারে মেনে নিবে না বলে দিচ্ছে। তো এই জন্য আমাকে বললো কি যে আমার রিলেশনটা অ্যাকচুয়ালি ভাঙার মূল কারণ হচ্ছে আমি ওকে পছন্দ করতেছি না, এটারও কারণ আছে। সেটা হচ্ছে যে আমি ওকে বলেছিলাম যে চলো আমরা পালায় বিয়ে করি, ও রাজি হয় নাই, এই কারণে আমি হচ্ছে ওর সাথে আর রিলেশন রাখতে যাচ্ছি না। আমি বলছি ঠিক আছে, তোমার ইচ্ছা। তো আমাকে বলতেছে আমি ওর সাথে পালাইতে চাইছিলাম, কিন্তু তোমার সাথে কিন্তু আমি পালাইতে পারবো না। তখন আমাদের সম্পর্কটা তুমি আমি মধ্যে চলে আসছে। বলছে তোমার সাথে কিন্তু আমি পালাইতে পারবো না, তুমি কিন্তু আমার বাসায় রাজি করাবা, তারপর বিয়ে করে নিয়ে যাবো আমাকে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর নতুন আরো একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্প দেখা করছি, অবশ্য দূর থেকে দেখা করছি, এরকম বেশ কয়েকবার দেখা করলাম। দেখা করার পরে ও বলতেছে যে বাসায় তুমি তোমার গার্ডিয়ান পাঠাও বিয়ের জন্য, বিয়ের প্রপোজাল নিয়ে পাঠাও। পরে আমি আমার বাসায় শুধু আম্মুকে বললাম। আমি ওর প্রতি অনেক দুর্বল হয়ে পড়ছিলাম, যে কারণে সরাসরি আম্মুকে বলছিলাম। আম্মুকে বলার মতো যদিও কোনো যৌক্তিক কারণ ছিল না, কারণ আমার এখনো বয়স হয় নাই। তারপর আম্মুকে বললাম যে এরকম একটা মেয়েকে পছন্দ করি। তো আম্মু বলল কি, আম্মু ওকে মানে ওর কথা শুনে পছন্দ করলো আর কি, মানে যেহেতু মানে বাসা থেকে বেশি দূরে না, তো ওর কথা শুনে পছন্দ করলো, বললো ঠিক আছে। তো ওদের ফিনান্সিয়াল অবস্থা তো অনেক বেশি ভালো, আসলে আমাদের বিষয়টা ওরা মেনে নিতে পারবে কিনা আগে কথা বলতে হবে। তখন আপনি কোন ইয়ারে পড়েন? আমি তখন থার্ড ইয়ার পড়েন? জি, অনার্স থার্ড ইয়ার জি। তো আম্মু আমাকে যখন বললো যে ঠিক আছে আমি দেখি, মামাদের বাসা থেকে কেউ গেলে হয়তো বা মেনে নিতে পারে, তোর মামাদের বাসা থেকে, আমার মামাদের কথা বলতেছে। তো আমার মামাদের ব্যাকগ্রাউন্ড অনেক ভালো ছিল এজন্য আর কি। তো আমি বলছি ঠিক আছে কথা বলো, একটু দ্রুত বলো। তো বলতেছে এইসব বিষয় কি দ্রুত করা যায় নাকি? তো আমি ওই যে আম্মুকে বললাম, আর তারপরে আর কখনো বলি নাই। তো আমাকে প্রতিদিন প্রেশার দিত যে বলছো বাসায়, বলছো আমার বাসায় লোক পাঠাইছো, লোক পাঠাবা কবে? আমি বলছি যে একটা বিষয় কি হুট করে হয়? ওকে বুঝাইতাম যে একটু ওয়েট করো, ও এটার মধ্যে নাই। ও বলতেছে যে না, তুমি 1 মাসের মধ্যে সব পুরো বিষয়টা হ্যান্ডেল করে ফেলবা, যে 1 মাসের মধ্যে যেন আমাদের বিয়েটা হয়। তুমি 1 সপ্তাহের মধ্যে বাসার থেকে লোক পাঠাবা,
কথাবার্তা ফাইনাল হবে 1 মাসের মধ্যে আমাদের বিয়ে হবে। তো আমি বলছি এটা কোনো কথা যে 1 মাসের মধ্যে এটা কি হয় নাকি? বলতেছে না তাহলে হবে না, তুমি দ্রুতই করো, আমি তোমাকে স্যার থাকতে পারতেছি না, আমাকে ইমোশনালভাবে দুর্বল করার চেষ্টা করতেছে। তো আমি বলছি ঠিক আছে দেখি, আমি শুধু ওরকম বলতাম, এরকম ওকে 1 সপ্তাহের মতো ঘুরাইলাম যে আজকে না কালকে পাঠাবো, কালকে না পরের দিন পাঠাবো, এরকম ঘুরাইতে থাকলাম। তখন ও আমাকে একদিন রাত্রে বলতেছে কি যে আসলে দেখো এইভাবে তো হবে না, তোমাকে স্যার আমার ভালো লাগতেছে না থাকতে, আচ্ছা আমরা বিয়ে করে ফেলি, তারপর দেখা যাবে। আমি এটা মনে বললো? মনে ওটা মানে আপনি চাচ্ছিলাম। বললেন না ও বললো? ও বললো, আমি বললো এবং মনে আপনি মনে ওটা ওটা চাচ্ছিলেন? চাচ্ছিলাম, কিন্তু ওকে বলতে পারি নাই। ও যে আগেই সত্য দিয়ে রাখছিল যে পালায় বিয়ে করতে পারবো না, তো ও সত্য দিচ্ছে, আবার ওই বলতেছে যে চল আমরা পালায় বিয়ে করে ফেলি। তখন তো আমি রাজি হয়ে গেলাম একবারে। তো বললাম ঠিক আছে। তো তারপর পালায় বিয়ে করব, কি কি করতে হবে সব অ্যারেঞ্জ করলাম। যেদিন আমরা পালাবো বাসা থেকে তার একদিন আগে ওর বাসা থেকে সব ওর লেদার গুছায় দিল, ওটা অনেক রাতে যেয়ে নিয়ে আসলাম। ও ছাদের থেকে ফেলাইলো, আমি ওখান থেকে নিয়ে আমার বাসায় রেখে দিলাম। পরের দিন সকালবেলা ও বাসা থেকে বের হইলো, কোনো মানে যে সিম্পল ড্রেসে ছিল ওই ড্রেসে বের হয়ে আসলো সোজা আমি একটা লোকেশন দিয়ে দিলাম, ওখানে চলে গেল। আর আমি টুকটাক কেনাকাটা করে তারপর বিয়ে যেহেতু করবো। দুই ফ্যামিলিতে কেউ জানতো না বিয়ে করতেছেন? না কেউই জানতো না, আমার ফ্যামিলিতেও না, ওর ফ্যামিলিতেও না। আমি আমার ফ্যামিলিতে বলছি যে আমি এরকম একটা ডিসিশন নেওয়াটা কি খুব জরুরি ছিল না? জরুরি ছিল বলতে ও প্রেশার দিচ্ছিল, আর আমি ওকে হারাইতে চাই নাই কোনোভাবে। ও এরকম প্রেশার দিত যে বিয়েটা না করলে ও রিলেশন রাখবে না, এরকম একটা সিচুয়েশন। ও হয়তো সরাসরি বলে নাই, তবে আমি বুঝতাম আর কি রিলেশনটা ও রাখবে না। তো আমি ওর প্রতি খুব দুর্বল ছিলাম, এই কারণে আর কি একবারে রাজি হয়ে গেলাম। তো ও বাসা থেকে বের হয়ে আসলো, আমি গেলাম। তারপর আমার এক ফ্রেন্ড ছিল, ওকে বললাম সব অ্যারেঞ্জ করতে। ওর বাবা আবার ছিল, উকিল ছিল। উনি আঙ্কেল আমাদের আগে থেকে বলে রাখছিলাম আঙ্কেলকে, আঙ্কেল সব স্ট্যাম্প রেডি করে রাখলো। তখন যদিও ওর বয়স কম ছিল, 16.5 বছর হয়েছিল ওর বয়সটা। আমার বয়স ফুলফিল ছিল, বিয়ের বয়স হয়েছিল, ওটা হয় নাই। তো যে কারণে আঙ্কেল বললো কি এটা তো কোর্ট ম্যারেজ ছাড়া হবে না। তো ঠিক আছে, আঙ্কেলকে বললাম স্ট্যাম্পটা সব রেডি করে আমরা গেলাম, যে বিয়েটা করে ফেললাম। বিয়ে করার পরে ওখান থেকে আমরা পালায় দূরে চলে যাব আর কি। তো ওই দিনই বিয়ে করে বিয়ে করার আগে ভাবছিলেন যে কি খাওয়াবেন, কি পড়াবেন, এগুলো কোনো কিছু চিন্তা ছিল নাকি? এগুলো জাস্ট আমার কাছে কিছু টাকা ছিল, মানে ব্যবসা করতেছিলাম, তো আমার কাছে বেশ কিছু টাকা ছিল। বেশ বলতে মোটামুটি অনেক টাকা ছিল, যেটা দিয়ে আমরা 1-2 মাস 6 মাস চলতে পারবো আর কি। ইনকাম ছাড়াই 6 মাস চলতে পারবো, এরকম টাকা ছিল। তো ওটা সব টাকা নিয়ে বের হয়ে পড়ছিলাম। তো জাস্ট 5-6 দিন ওইভাবে চলে আসছে ওখান থেকে। আমার এক ছোট ভাই আমাদেরকে দিয়ে যায়। বিয়ে করে কোথায় আসেন? বিয়ে করে যশোর চলে আসি, খুলনা থেকে যশোর চলে আসি। তারপর যশোরে চলে গেলাম। যশোরে প্রথমে সাতক্ষীরাতে একদিন ছিলাম। কেউ ছিল আপনার ওখানে, আত্মীয় স্বজন? একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের বাসায় গেলাম সাতক্ষীরাতে। যশোরে না, যশোরে যাওয়ার আগে সাতক্ষীরা গেছিলাম। সাতক্ষীরাতে একদিন ছিলাম আমার ফ্রেন্ডের বাসায়, প্রথম রাতটা ওখানে থেকে পরের দিন যশোরে চলে আসি। তো যশোরে এসে একটা বড় হয়েছিল, বড় ভাইয়ের বাসায় ওখানে ছিলাম। 6 দিন ছিলাম বড় ভাইয়ের বাসায়, সাতক্ষীরা একদিন, টোটাল 7 দিন। পরের দিন চলে আসছি আপনার ওখানে। যাই হোক, এটা বলে নিই। যশোরে ছিলাম, থাকার পরে আমার এর মধ্যে আমি বাসায় যোগাযোগ করছি জাস্ট 3 দিন পরে, বের হয়ে যাওয়ার 3 দিন পরে যোগাযোগ করি। এর আগে আমার ফোন সবই অফ ছিল, ওর ফোনও অফ ছিল। তো 3 দিন পরে যখন যোগাযোগ করলাম, আমার বাসা থেকে আমার আমার বড় আফু বলল যে তুই এরকম করলি তো ঠিক আছে, সমস্যা নেই, কোথায় আছিস বল, আমরা আসতেছি, বা বাসায় ফিরে আসার দরকার নেই, আপাতত ঝামেলা মামলা হয়ে যেতে পারে, তো নিয়ে অনেক চলতেছে, আচ্ছা মামলা টামলা হয়ে যেতে পারে আর কি। এটা বললো? হ্যাঁ, আমার বাসা থেকে বললো। তো আমি বললাম যে তো হচ্ছে আমি অ্যাড্রেস দিলাম আপুকে, আপু ওখানে গেল যশোরে, যে আমাকে দেখে আসলো বলতে কি বললো যে তোদের বিয়ের কাগজপত্রগুলো কই, ওগুলো লাগবে, যদি মামলা টামলা হয়ে যায় কাগজপত্রগুলো লাগবে। পরে আমি তো আমার ফ্রেন্ডের বাবার কাছে কাগজপত্রগুলো দিয়ে চলে গেছিলাম। আঙ্কেল বলছিল যে এটা কোর্টে উঠাবো, তারপরে তোমাকে দিব।
তুমি তো এখন এগুলো নিয়ে যেতে পারবে না। তো ঠিক আছে, আঙ্কেলের কাছে রেখে গেছিলাম। পরে আমার আপুকে বললাম যে আঙ্কেলের কাছে আসে। পরে আঙ্কেলের কাছ থেকে আপু নিয়ে আসলো। আনার পরে ওগুলো আফু নিয়ে আমার ওখানে গেল। 5 দিন পরে গেল আর কি আপু, গিয়ে আমাকে নিয়ে আসলো। বললো কি যশোরে এখানে থাকার দরকার নাই, যে কোনো সময় ঝামেলা হইতে পারে। আপু যেদিন গেছে তার একদিন আগে মামলাও হয়ে গেছে অলরেডি। আমার এগেনস্টে মামলা হয়ে যায়। তো আপনার এগেইনস্ট মামলা করে কে? মেয়ের দাদা করে জি। বাবা মা করে নাই? বাবা মা অ্যাকচুয়ালি মেয়ের বাবা মা কেউ দেশে নাই। মা তো নাই। মা নাই বলতে মার সাথে যোগাযোগ নাই আর কি। বাবা মা দুজনে আলাদা, মানে ডিভোর্সড। মেয়ের বাবা মা দুজনেই আলাদা থাকে। বাবা থাকে সৌদিতে, আর মা কোথায় থাকে কেউ জানে না। খুলনাতে বা আমাদের ওইখানে কোথায় যেন থাকে, ওটা কেউ জানে না, আমিও জানি না, ও জানে না। মায়ের সাথে ওর যোগাযোগ হয় না, বাবার সাথেও হয় না। ও জাস্ট দাদা দাদির কাছে বড় হয়েছে। আচ্ছা। তো ওখান থেকে যশোরে আফু আমাকে গিয়ে বললো যে মামলা তো হয়ে গেছে, এখন এইখানে থাকাটা ঠিক হবে না, এখান থেকে অ্যারেস্ট হইলে যে ভাইদের বাসায় আছি ভাইদের সমস্যা হবে, তো চল হচ্ছে তোকে এক জায়গায় রেখে আসি, সিক্রেট গোপন জায়গায় রেখে আসি যাতে কেউ খুঁজে না পায়। তো আফু আমাদের ওখান থেকে বের করে নিয়ে আসলো। আসার পরে আমার আরেকটা আফুর বাসায়, যেটা যে আফুর বাসাটা একটু একবারে অজপাড়া গায়ের মধ্যে, মানে 4 সাইডে নদী, মাঝখানে একটা দ্বীপের মতো জায়গা। ওইখানটাতে গাড়ি ঘোড়া চলে না, মানে যাতায়াতে খুব অসুবিধা। তো বললো কি এখানে থাক, এখানে অসুবিধা হবে না, এখানে কেউ খুঁজে পাবে না, এখানে কেউ আসবেও না, কারণ এটা জায়গাটা অন্যরকম একটা জায়গা, গাড়ি ঘোড়া পাওয়া যায় না, হেঁটে পথ চলা। তো ওইখানে চলে গেলাম, ওই আফুর বাসায় থাকলাম। আফুর বাসায় বেশ 2-3 দিন থাকলাম। থাকার পরে কোনোভাবে এটা আমি এখনো খুঁজে পাইনি যে আসলে কিভাবে মানে ওইখানে থাকার খবরটা লিক হয়ে যায়। আচ্ছা। লিক হয়ে যায়, ওর বাসার লোকজন টের পেয়ে যায়। গিয়ে একদিন ওইখানে আফুর বাসায় 2 দিন থাকার পর পরের দিন সন্ধ্যায়, 3 দিনের দিন আর কি, সন্ধ্যায় ওর বাসা থেকে লোক চলে যায়। ওর দাদা দাদি যায়, ফুফি যায়, ওখানে চলে যায় আপনাদের ওখানে? হ্যাঁ, ওকে আমরা যেখানে ছিলাম ওখানে চলে যায়। যাওয়ার পরে তো আমি অবাক হয়ে গেলাম যে কি অবস্থা। কিভাবে আসলো? পুলিশ সহ যায় নাকি পুলিশ ছাড়া? পুলিশ ছাড়াই গেছে। ওরা আগে খুঁজতে গেছে শিওর ওখানে আছি নাকি। আচ্ছা, মেয়েটার বয়স কত ছিল? মেয়েটার বয়স 16.5 ছিল। মানে প্রাপ্তবয়স্ক ছিল? হ্যাঁ, প্রাপ্তবয়স্ক ছিল না। আপনি প্রাপ্তবয়স্ক ছিলেন? জি। প্রাপ্তবয়স্ক থাকলে তো অ্যাকচুয়ালি কোনো ঝামেলাই হইতো না। অনেক ঝামেলা হয়েছে বলতেছি আর কি। তো ওখানে চলে যাওয়ার পরে ওর দাদা দাদি ওকে এবং আমাকে দুজনকেই বলে যে তোমরা চলো, তোমরা এরকম কেন করছো, আর করছো ঠিক আছে, তো চলো তোমাদেরকে নিয়ে বাসায় অ্যারেঞ্জ করে বিয়ে দিই আর কি। সামাজিকভাবে বিয়ে দিই, না হলে এভাবে তো মান সম্মান থাকতেছে না, তোমার বাসারও না, আমার বাসা আমাদেরও না, তো চলো। তো আমি তখন বললাম কি যে না, আমরা যাব না। আমি বললাম যে ওর কাছে জিজ্ঞেস করেন ও কি বলে। তো বলতেছে যে ঠিক আছে যাব, তবে করতে হবে, মানে আমাদেরকে আপনার গ্যারান্টি কি যে আপনারা বাসায় যেয়ে আমাদের বিয়ে দিবেন বা আমাদের আলাদা করে ফেলবেন না, এটার গ্যারান্টি কি? বলতেছে যে তোমাদের এরকম গ্যারান্টি কি দিব বলছি তো, মানে ওরা তখন ধমক টমক দিচ্ছে যে চলো বাসায়, আবার এরকম একটা কাজ করছো, আবার বড় বড় কথা, মানে প্রেশার দিচ্ছে আর কি। তো ওকে বলতেছে যে চল বাসায় চল, ওর সাথে ও খারাপ ব্যবহার করা শুরু করছে তখন, যে চল বাসায় চল, তোর বাসায় গেলেই বুঝতে পারবি। তখন আমি বললাম, আমাকে বলতেছে যে চলো দুজনেই চলো, নাহলে ঝামেলা হবে কিন্তু। তখন অন্যরকম হয়ে গেছে আর কি। তো আমি বলতেছি না, আমি যাব না, আপনাদের মেয়ে যদি যায় তো ওকে নিয়ে যান। ওর কাছে জিজ্ঞেস করতেছে যে কি তুই যাবি? বলতেছে না, আমি যাব না। তারপর বেশ অনেকক্ষণ ওইভাবে ওরা অনেক চেষ্টা করলো, মেয়েকে বোঝাচ্ছে, আলাদা নিয়ে গেছে, নিয়ে বোঝাচ্ছে। তারপর আমাকে বলতেছে চলো এরকম কইরো না, অনেক বুঝাচ্ছে। তারপর যে ওদের সাথে একটা ছেলে আসছিল, আমাদের এলাকারই ছেলে, ছাত্রলীগের পোলাপান আর কি। তো ও আসছে, ও ফোন দিছে, মানে ওর কোন মামা না কি আছে, পুলিশে চাকরি করে না কি যেন, ফোন দিছে আর কি। তো থানায় খবর দিছে, থানা থেকে পুলিশ আসতেছে আর কি, এরকম একটা আমি শুনতে পেলাম।
তো আমি তখন বলতেছে যে বিয়ের কাগজ, আমি বলছি যে না, ওরা জোর করে নিয়ে আসবে ওকে, বলতেছে যে আমরা ওকে নিয়ে যাব এখনই। তা আমি বলছি যে আমার বিয়ে করা বউ, আপনারা চাইলে তো নিয়ে যেতে পারেন না, আমি যদি না চাই আপনারা নিয়ে যাবেন কীভাবে? বলতেছে যে কাগজ কই, কাগজপত্র আছে? আমি বলছি হ্যাঁ আছে। বলতেছে কই? এবার আমি আমার আপুকে ফোন দিলাম, বললাম যে কাগজপত্রগুলো নিয়ে দ্রুত আসো। এবার আপু আর আম্মু গেল ওই আপুর বাসায়, আমরা যেখানে আসি ওখানে গেল। গিয়ে মানে ততক্ষণে পৌঁছায় নাই আর কি, এর মধ্যে পুলিশ চলে আসছে ওখানে। হ্যাঁ, ওখানে পুলিশ চলে আসছে। তো আসার পরে আমি দেখলাম আশেপাশে সবাই, আমার আফুদের, যে আফুর বাসায় ছিলাম, আফুর বাসার আশেপাশের আরও যে লোকজনগুলো ছিল, ওরা বলতেছে যে তুমি চলে যাও, তোমার সমস্যা হইতে পারে, তারপর আমরা এদিকে দেখতেছি। মানে থাকে না গার্ডিয়ান টাইপের লোকজন কিছু, এরা বলতেছে যে চলে যাও, তুমি থাকলে সমস্যা হইতে পারে, পুলিশ যেহেতু আসছে তোমাকে হয়তো মারধর করতে পারে বা করতে পারে, তুমি চলে যাও। তো আমি ভাবলাম যে ওকে রেখে যাব, বলতেছে যাও পরে দেখা যাবে। মানে একটা টাইপ হয়েছে কি যে সবাই বলা বলি করতেছে যে মেয়ের যেহেতু বয়স কম, কাগজপত্র দিয়ে কোনো লাভ হবে না। বিয়ের কাগজপত্র থাকলেও এটাতে কোনো লাভ নাই, কারণ মেয়ের এখনো প্রাপ্ত বয়স হয় নাই, মেয়ে কিছুই বুঝে না এখন ওইটা থানায় যেতে হবে, হয়তো দুজনকেই অ্যারেস্ট করে দিবে এরকম। তো থানায় বলতেছে যে তোমাকে থানায় নিয়ে আমাকে, মানে যারা ছিল আমার আফুর বাসার আশেপাশের লোকজন, তারা আমাকে আলাদা ডেকে বুঝাচ্ছে আর কি, যে তোমাকে হয়তো মারধর করতে পারে, থানায় নিয়ে মনে করো টাকা পয়সা দিলে হয়তো তোমাকে মারতে পারে। তো এর আগে থেকে তুমি চলে যাও, পরে কি করা যায় আমরা দেখতেছি। পরে আমি চলে গেলাম ওখান থেকে। আমার আফু আর আম্মু তখন এসে পৌঁছায়নি কাগজপত্র নিয়ে। তো আমি ওখান থেকে চলে যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে ওরা এসে পৌঁছায় কাগজপত্র দিছে। ওইখানে কি হয়েছে ওই ঘটনা তো আমি জানি না। পরে কিছুক্ষণ পরে শুনলাম যে আফুকে আর আম্মুকে নিয়ে গেছে আচ্ছা, পুলিশ অ্যারেস্ট করে, আমাকে না পেয়ে। জি, আমাকে খুঁজতেছে, আমাকে পায় নাই, তো বলতেছে যে কান টানলে মাথা চলে আসবে, তাই এটা বলে পুলিশ নিয়ে গেছে আর কি আফুকে আর আম্মুকে অ্যারেস্ট করে। রাত্রে ওকেও নিয়ে গেছে, ওকে নিয়ে থানায় রাখছিল আফুকে আর আম্মুকে, এবং ওকে আলাদা আলাদা রাখছে, তিনজনকে আর কি আলাদা আলাদা জায়গায় রাখছে। রাখার পরে ওখান থেকে সকালবেলা ওকে মেডিকেলে পাঠায়। মানে আমার বাসার থেকে, মানে খুলনা শহর আরও প্রায় 90 কিলোর মতো, সে শহরে পাঠায় ওকে মেডিকেলের জন্য, মেডিকেল রিপোর্ট করার জন্য। তো ওখানে পাঠায়, আর আফুকে আর আম্মুকে পরের দিন সন্ধ্যাবেলায় ওখান থেকে চালান করে দেয়। ওহো, ওখান থেকে থানা থেকে মানে যে কারাগারে আর কি করে চালান করে, মানে লুকায় থাকো, তোমার ফাইলে সমস্যা হইতে পারে, তোমাকে অনেক মারধর করতে পারে বা আরো ঝামেলা হইতে পারে, আমি দেখতেছি কি করা যায়। পরে মামাতো ভাইরা ছিল, তারা অনেক বুঝে এসব বিষয়ে, তো ওরা বললো যে ঠিক আছে তুই পালায় থাক, আমরা দেখতেছি। আমি ওইভাবে ছিলাম, আমি ওখান থেকে সোজা আবার ঢাকা চলে আসি, একা ওইভাবে পালায় ঢাকা চলে আসছি। আর আম্মু আর আফু ওখান থেকে খুলনা থেকে চালান করে দেয়, তখন আমাকে বলে নাই যে ওদের খুলনায়। মামাতো ভাই বলছে কি যে ওরা থানায় আছে, ওদের বের করার চেষ্টা করতেছি, বের করে ফেলবো। তো যাই হোক, ওদের বের করতে পারে নাই। আমি প্রতিদিন ফোন দিতাম, আমাকে বলতো যে হ্যাঁ করে ফেলবো। হঠাৎ একদিন শুনলাম যে ওদের খুলনায় চালান করে দিয়েছে, এটা আমাকে বলে নাই। তো যাই হোক, বলছে খুলনা চালান করে দেওয়ার খবরটা জানার পরে আমার অনেক খারাপ লাগলো যে আসলে মা আর বোনকে, হ্যাঁ মা আর বোনকে। ওয়াইফকে তখনও ধরে নাই? ওয়াইফ তো তখন থানাতে ছিল, কিন্তু সে কোথায় গেছে? থানা থেকে খুলনা মেডিকেলে, মানে ওর মেডিকেল রিপোর্ট করার জন্য পাঠাইছে আর কি। ও কি পুলিশের জিম্মায় আছে নাকি? হ্যাঁ, পুলিশের জিম্মায় ছিল। ও পুলিশের জিম্মায়, তখন আপনি হচ্ছে বাইরে আমি জি। তো মেডিকেল রিপোর্ট করার পরে 2 দিন সময় লাগছে আর কি। 2 দিন পরে ওকে বাসায় পাঠাইছে, মেডিকেল রিপোর্ট করানো শেষে ওকে বাসায় পাঠাইছে। ওকে মানে কোথাও নেয় নাই, মানে কাস্টডিতে নেয় নাই আর কি, ওকে পাঠাইছে বাসায়। বাসায় পাঠানোর পরে আম্মু আর আফু ভাবে ছিল, আমি ঢাকায় ছিলাম। আমি অনেক চেষ্টা করতাম বলতে আমাকে তো জাস্ট ফ্যামিলি থেকে যেভাবে চালাচ্ছে আমি সেভাবে চলতেছি। আমাকে বলতেছে যে তুমি কোনোভাবে এসো না, এদিকে ধরা দিও না, পালায় থাকো। তো আমি ওইভাবে পালায় আসি। 25 দিন চলে গেল। আমি বলতেছি যে 25টা দিন হয়ে গেলো। এর মধ্যে আম্মুর আর আফুর মানে জেলখানা যে ছিল, মানে আমার আফু হচ্ছে অনেক সেন্সিটিভ টাইপের, ওইখানের খাবার তো খাইতেই পারতো না। আর যাই হোক, এইসব পরিবেশের দিক দিয়ে মানে না করাতে আফু জ্বর চলে আসে, মানে মশার কামড়, ডেঙ্গু হয়, মানে অনেক খারাপ পরিস্থিতি চলে ওর মধ্যে, খুব অসুস্থ হয়ে পড়ে।
তো এসব খবরও পাইতাম, ফোনে কথা কথা হইতো, মানে ওর ভিতর থেকে ফোনে কথা বলা যায়। তো ফোনে কথা হইতো। তো একদিন আমি যাইতাম মাঝে মাঝে ওখান থেকে, আমি ঢাকা থেকে মানে খুলনা চলে গেলাম। খুলনায় গিয়ে মাঝে মাঝে আফুর ওখানে যে টাকা দেয়া যায় জেলখানার ভিতরে, পিসিতে টাকা দিয়ে আসতাম। তখন তো কিছু করার ছিল না, সবাই আমাকে বলতো। হ্যাঁ, ওদেরকে কেন তোলো? ওদেরকে কি আসামি করছিল? ওদের আসামি করছিল, যে মামলা করছিল টোটালি 6 জনের নামে। আমার আরো ফ্রেন্ডরা ছিল, তারা সবাই পালায় ছিল তখন। ফ্রেন্ডদের নামে করছে? হ্যাঁ, একটা ফ্রেন্ড ছিল, তারপরে আমার আব্বু ছিল, আমার বোনের জামাই ছিল, মানে দুলাভাই ছিল। টোটাল 6 জনের নামে হয়েছে। আমার নাম, আমি 1 নম্বর ছিলাম, আর সবাই সিরিয়াল দিয়া বাকি 6 জন আর কি। তো তাদের থেকে 2 জনকে ওই যে ধরছে, আরো অজ্ঞাতনামা দিছে মানে অসংখ্য ব্যক্তি। তো পরে যাই হোক, ওখানে মানে আমার 25 দিন চলে গেল, তাও কোনো মানে ওদের জামিনের কোনো ব্যবস্থা হলো না। পরে আমি আমার মামাতো ভাই ছিল, যে আর কি পুরাটা দেখাশোনা করতো, মামলা টামলা এগুলো দৌড়দৌড়ি করতো। তো মামাতো ভাইকে বললাম যে ওটা কি চাচ্ছে আসলে, টাকা লাগলে টাকা খরচ করো না। বলতেছে যে টাকা দিয়েও কোনো কাজ হবে না, এখন আমরা অনেক চেষ্টা তো করলাম, তোকে ছাড়া কোনোভাবে জামিন করানো যায় কিনা, এখন তুই না আসলে ওদের হবে না, কোনোভাবেই হচ্ছে না। এখন আমি বললাম তাহলে আমি চলেই আসি, ওদের তো শুধু শুধু কষ্ট দিয়ে লাভ নাই, মানে ওরা তো মহিলা মানুষ। আমি 2-6 মাস আমি অপরাধ যেহেতু করছি, আমি জেলখানায় থাকলে কোনো সমস্যা নাই, আমি একটা পুরুষ মানুষ, আর মহিলা মানুষকে আর কতদিন রাখা যায়। পরে বললাম যে আমি চলে আসতেছি, তুমি ব্যবস্থা করো, আমি স্যালেন্ডার করলে যদি ও ছেড়ে দেয় তাহলে হবে। পরে একটা উকিলের সাথে কথা বললো, উকিল বললো যে হ্যাঁ, ও স্যালেন্ডার করলে হয়ে যাবে। আচ্ছা। তখন আমি পরের দিন গেলাম, তখন পুরা আমি 3 তারিখে মেবি মার্চের 3 তারিখে, জানুয়ারি ফেব্রুয়ারি, হ্যাঁ মার্চের 3 তারিখে আর কি স্যালেন্ডার করলাম। এতদিন পর্যন্ত আপনার বাবা মা জেলে? হ্যাঁ, বাবা তো না, মা জেলে? হ্যাঁ, মা আর আফু জেলে 25 দিন। তো 25 দিন পরে আমি স্যালেন্ডার করলাম। যখন আমি স্যালেন্ডার করার সাথে সাথে ওদের জামিন হয়ে গেল। আচ্ছা। ওরা বের হয়ে আমার সাথে দেখা করতে পারছে আর কি, সাথে সাথেই জামিন হয়ে গেছে। ওকে। জামিন হয়ে যাওয়ার পরে আমার সাথে দেখা করছে, দেখা করে আম্মু বলতেছে যে আমি এতদিন জেলে থাকলাম, তোকে ভিতরে পাঠাবো না, এই জন্য, তারপরেও হইল না। যাই হোক, তুই কেন ধরা দিলি, কেন আসলি? আম্মু কান্নাকাটি শুরু করছে যে আমি তো ছিলাম ভিতরে, তো তুই কেন ধরা দিলি, তুই পালায় থাকতে পারলি না? আমি বলছি, তাই আমি কিছু বলি নাই। আম্মু কান্না করতেছে, ওইভাবে ছিল। আমি চলে গেলাম, আমাকে নিয়ে গেল খুলনাতে, আর আফু আম্মু বাসায় থাকে। বাসায় চলে আসে, ওখান থেকে আসার পরে আমি ফোনে কথা বলতাম প্রতি সপ্তাহে। তো জেলখানায় গেলাম ফার্স্ট টাইম, এর আগে তো যাওয়াটাও হয় নাই। কেমন ওখানকার এনভায়রনমেন্ট, ওখানে কি পেলেন? পরিবেশটা আসলে মানে যান্ত্রিক একটা পরিবেশ, মানে টাইমলি খাবার দিত, সবই হইতো টাইমলি, সব টাইমলি করতে হবে, টাইমের বাইরে হইলে কোনো কিছুই হবে না। মানে চাইলে এই টাইমে গোসল করতে পারবে না, এটা না ওটা না। আর আপনার মেইন সমস্যা হচ্ছে মানে ঘুমানোর মতো সিচুয়েশন নাই, মানে মশা, তারপরে গরম, মানে সব দিক দিয়ে মনে করেন একটা মানে খুবই খারাপ, বাজে, নোংরা, পুরো নোংরা পরিবেশ। খাবারগুলা মনে করেন তো খাওয়াই যায় না। কেন? খুব বাজে খাবার? বাজে খাবার বলতে খাবারগুলোর মধ্যে এক ধরনের মেডিসিন দেয়, মানে সেক্স অ্যাবনর্মাল করার জন্য। ওইটার একটা বাজে গন্ধ আসে, প্লাস আপনার ওই খাবারটা খাওয়াই যায় না, শুধু সিদ্ধ করা জাস্ট, আর কিছু না। লবণ মরিচ মানে কোনো মশলাই না, শুধু সিদ্ধ করা। তো যাই হোক, আমি ওখানে ভিতরে আবার ক্যান্টিন আছে, ওটাই মূলত হচ্ছে মানে ব্যবসা করার উদ্দেশ্যে খাবারটা ওরকম করে রান্না করে, যাতে সবাই ক্যান্টিন থেকে খাবার কিনে খায়। ওর ভিতরে খাবার কিনে খাইতাম। তো মোটামুটি ছিলাম মানে 1 সপ্তাহ, 12 দিনের মতো। খুব কষ্ট, মানে খুব খারাপ লাগতেছিল। 10-12 দিন পরে ফোন দিলাম বাসায়, মানে প্রতি সপ্তাহে একবার করে কথা বলা যেত। তো পরের সপ্তাহে ফোন দিলাম, দেওয়ার পরে শুনলাম যে ও নাকি আমার বাসায় চলে আসছে। আচ্ছা, যাকে বিয়ে করছেন? হ্যাঁ, যাকে বিয়ে করছি, ওকে নিয়ে বাসায় আটকায় রাখছিল। ও ওখান থেকে মানে ফোন সব নিয়ে নিছিল। ও অনেক কষ্ট করে আফুর সাথে যোগাযোগ করছে। আফু বাড়ি যাওয়ার পরে আফুর সাথে যোগাযোগ করে আফুর কাছে চলে আসে, বাড়িতে চলে আসে আর কি, আমাদের বাড়িতে। আমার আফু আবার আমাদের বাড়িতেই থাকে আর কি। তো আমাদের বাড়িতে চলে আসে। আসার এই খবরটা শোনার পরে আমার অনেক ভালো লাগছে আর কি। আমি বের হয়ে ওকে পাবো এরকম একটা আশা নিয়ে আবার ছিলাম।
তো এটা শোনার পরে মনে করেন আমার আর মনে হইতো না যে আমি জেলখানার মধ্যে আছি, আর কয়টা দিন গেলেই আমার জামিনটা হয়ে যাবে, জামিনটা হয়ে গেলে আমি বের হলে ওকে পাবো, এরকম একটা মানে খুবই ভালো লাগতো। তখন আর জেলখানা মনে হইতো না, মনে হইতো না যাক ঠিক আছে। সবার সাথে মানে সেটাই বলতাম যে এরকম বের হয়ে ওকে পাচ্ছি, গল্প করতাম। তো যাই হোক, অনেক আশা ছিল আর কি ওকে বের হয়ে আবার পাবো। তো আমার 3 মাস এইভাবে 3 মাস 6 দিন চলে গেল। 3 মাস 6 দিন পর আমার জামিন হইলো। 3 মাস 6 দিন পরে যখন জামিন পেলাম, জামিন পেয়ে বাসায় আসছি, এসে বাসায় আসি না, বের হয়ে শুনি যে ও নাই আর কি। আমার বাড়িতে ছিল, ওখান থেকে আবার পালায় চলে গেছে আর কি। পালায় চলে গেছে? আবার রাত্রে পালায় চলে গেছে, মানে আমি বিষয়টা বুঝলাম না, এখনো বুঝি না। আবার রাত্রে 2টার দিকে উঠে, মানে সবাই শোয়া ছিল, ঘুমের মধ্যে ছিল। তো আমার বাসায় ওই কয়টা দিন এসে আমি গল্পে শুনলাম এসে যে ওই কয়টা দিন এসে আমার বাসার পরিবেশের সাথে আম্মু আব্বুর সাথে আপুর সাথে সবার সাথে এমনভাবে মিশছে যে ও চলে যাওয়াতে তারা মনে করেন আপসেট পুরা, মানে তারা অনেক মানে হয়ে গেছে। কোথায় গেল? ওর বাড়িতেও যায় নাই? ওর বাড়িতে বলতে ওর বাড়িতেও যায় নাই, ওর একটা ফুপির বাসা, সেখানে গেছে। ওর ফুপি আসতো আমাদের, মানে আমাদের বাড়ির পাশে ওর আর একটা ফুপি আছে। তো ওই ফুপি আমাদের বাড়িতে মাঝে মাঝে আসতো ও থাকা অবস্থায় আর কি, এসে খোঁজখবর নিত। তো আমার বাসার কেউ মাইন্ড করে নাই যে আসলে ওর ফুপি তো এসে দেখে যায় এই, আর আমাদের বাড়ির পাশের যেহেতু কোনো ক্ষতি করবে না। তো ওই ফুপি ওকে নিয়ে যায়, মানে করে যোগাযোগ করে ওকে বলে যে এরকম এরকম টাইমে চলে আসবে সেই, যাই হোক যোগাযোগ করে ও ফুপির বাসায় চলে যায় রাত্রে 2টা-3টার দিকে উঠে। পরে আম্মু হঠাৎ করে আম্মুর পাশেই ঘুমাইছিল, ওইখান থেকে চলে গেছে, আম্মু জানে না। তো আম্মু হঠাৎ রাত্রে উঠছে বাইরে যাওয়ার জন্য, উঠে দেখে যে ও নাই। পরে খোঁজাখুঁজি শুরু করছে, ভোর হয়ে গেছে, ভোর পর্যন্ত খুঁজে এখানে সেখানে খুঁজে কত জায়গায় খুঁজছে, ওকে পায় নাই। তো না পেয়ে সবারই ফোন টোন দিল যে মানে ও আমাদের বাসায় ছিল, এখান থেকে হারায় গেলে মনে করেন আবার যদি গুম মামলা টামলা দিয়ে দেয় তাহলে একটা বিপদ, অন্য একটা মামলা হয়ে যেতে পারে। তো খোঁজাখুঁজির পরে যখন না পাইলো তখন ওই যে ওর ফুপির বাসায় খুঁজতে গেল, খুঁজে যেয়ে দেখে ওখানে ঘুমাচ্ছে। আচ্ছা, বাইরে মানে সবাই খুঁজতেছে আর ওখানে যে ঘুমাচ্ছে। পরে ওকে যে ডাক দিলে ও বলতেছে যে আমি যাব না, আমার এখানে আমার ভালো লাগতেছে না। তবে আমাদের বাসায় গিয়ে, মানে আমাদের বাসায় যে কদিন ছিল, মানে কোনোভাবে কেউ বুঝতে পারেনি যে ওর এখানে খারাপ লাগতেছে বা ও শুধু একটাই কথা বলতো নাকি আম্মুকে যে ওকে তাড়াতাড়ি বের করেন, আমার আর ভালো লাগতেছে না এরকম। মানে ও যাওয়ার 1 সপ্তাহ আগে নাকি বলছিল আম্মুকে যে ওকে যদি তাড়াতাড়ি বের না করেন, ওই 1 সপ্তাহের মধ্যে ওকে বের করবেন, না হলে কিন্তু আমি দাদু বাড়ি চলে যাব, এরকম বলছে। তা আম্মু ভাবছে কি যে ওকে হয়তো তাড়াতাড়ি খারাপ লাগতেছে ওর জন্য, তাই এরকম বলতেছে। তবে আমার বের করানোর জন্য মানে চেষ্টা চলতেছে আর কি। তো একটা মামলার একটা ডেট থাকে আর কি, যে অপহরণ মামলা এতদিন না হইলে বের হইতে পারবে না। আমার মামলাটা ছিল অপহরণ আর কি। তো হাইকোর্ট করেও আপনার 3 মাস সময় লেগে গেছে, 3 মাস 6 দিন আর কি। মানে চেষ্টা করছে আমার বাসা থেকে আমাকে জামিন করানোর, কিন্তু আসলে পারে নাই, 3 মাস লেগেই গেছে। তো ওকে এটা বোঝাচ্ছে যে আসলে দেখো তুমি চাইলেই তো আর সবকিছু হয় না, আর কয়টা দিন থাকো হয়ে যাবে। তো আমি বাড়ি আসছি জাস্ট 1 সপ্তাহ আগেও চলে গেছে, আর একটা সপ্তাহ থাকলে হয়তো বা ওর সাথে আমার মানে বাকি লাইফটা হয়তো বা কাটিয়ে দিতে পারতাম, বা হয়তো একসাথে থাকা হইতো। তো এটাই মানে আফসোস আর কি, যে 1 সপ্তাহ কেন অপেক্ষা করলো না। তো এরকম যখন বলে আম্মুকে, আম্মু বলতেছে যে হয়তো খারাপ লাগতেছে তাই বলছে। তো ঠিকই 1 সপ্তাহ পরে ওভাবে চলে গেছে। আচ্ছা, যাওয়ার পরে আমার আম্মু গেছে, যে অনেক বুঝাচ্ছে যে চলো দেখো ওর তো জামিন হয়ে যাবে আর কয়টা দিন, তুমি চলো যে থাকো, তোমার কোনো সমস্যা হইলে বলো, আর তোমার যদি থাকতে ভালো না লাগে তাহলে তুমি হচ্ছে আমাকে বলতা, বা আমাদের বলতা যে আমার দাদু বাড়িতে দিয়ে আসেন, আমরা যে দিয়ে আসতাম, বা আমরা কারোর মাধ্যমে তোমাকে পাঠাইতাম। তুমি রাত্রে যে এটা বের হয়ে আসছো, এটা কি ঠিক হয়েছে? মানে লোকে কানা ঘোষা করতেছে যে ওদের মানে আমার কথা বলতেছে যে ওর ওয়াইফ আবার চলে গেছে, এই সেই কেমন একটা না বাজে দেখাচ্ছে না এই বিষয়টা। তো ও মানে কোনো উত্তরই করলো না, ওইভাবে চুপচাপ থাকে, মানে কোনো বিষয় নিয়ে সে বেশি মানে উত্তেজিত না, চুপচাপ থাকে, ঠান্ডা মাথার লোক আর কি। ঠান্ডা মাথায় সবকিছু শুনে করে। তো তারপর আম্মু বললো যে তুমি কি যাবা? বলতেছে না যাবো না।
তখন আমার আফু ছিল, আফু একটু মানে মাথা গরম টাইপের লোক। আফু গেছে যে বলতেছে যে তুই মানে তুই করে শুরু করছে যে তুই কেন এরকম করলি, মানে আমাদের সাথে খেললি, আমরা তোর জন্য জেল খাটলাম, তারপর এখন এসে আবার নাটক শুরু করছিস, আমরা কি তোরে নিয়ে আসছি, তুই তো নিজের ইচ্ছায় বাসা থেকে পালায় আবার আসছিস, তাহলে তুই মানে এরকম কেন করতেছিস, এরকম আমাদের কেন হয়রানির মধ্যে রাখছিস, এখন আবার যদি আমাদের নামে মামলা হয়, তুই যে পালায় চলে আসছিস, তোকে খুঁজে যদি না পাইতাম, আমাদের নামে মামলা হইলে আমরা কিছু করার ছিল, গুম মামলা হইতো, এরকম থানা থেকে বলছে। তো আমার আপু থানায় যে জিডি করে আসছে যে আমাদের বাসায় ছিল নাই এখন, এরকম জিডি করে আসছে আর কি। তো আসার পরে ও আসে নাই, ওকে বলছে ও আসে নাই। তো না আসাতে আমার ফ্যামিলির লোকজন আমাকে কিছু বলে নাই, এভাবে ছিল। আমি জেল থেকে বাসায় এসে শুনলাম যে ও নাই, ও চলে গেছে। এটা শোনার পরে আমার খুব খারাপ লাগছে। আমি 27 রমজানে বেরোইছি আর কি, এই যে গত রমজানের 27 রমজানে বেরোইছি। তো বের হয়ে ঈদ 2 দিন 3 দিন পরে ঈদ, আমার কোনো ঈদ তোদের কথা আমার কিছুই ভালো লাগতেছে না। তো বের হয়ে ওর সাথে একবার মন চাচ্ছে যে যোগাযোগ করি, মানে ও কোথায় আছে খোঁজখবর নেই, কিন্তু আমার বাসা থেকে বলতেছে যে ওর সাথে কোনো প্রকার যোগাযোগ করা যাবে না, মানে ও একটা বাজে মেয়ে, ওর সাথে যোগাযোগ করলে সমস্যা হবে। ও যদি ভালো মেয়ে হইতো তা মানে ওকে তো আমরা মেনে নিছিলাম, রাখছিলাম, তুই জেলে তারপরে ওকে মেনে নিছি, এর থেকে আর কি মানে ওর কি আছে চাওয়ার পাওয়ার। আমাদের ছেলে জেলে তারপরেও সে বউকে মেনে নিচ্ছি, ঘরে থাকতে দিয়েছি, রাখছি, খুব যত্ন করে রাখছি, তারপরে সে চলে গেছে, তার মানে সে কখনোই ভালো না, আর ওর সাথে আর যোগাযোগ করার দরকার নেই টোটাল। তো আমি দেখলাম যে আমার ফ্যামিলিকে তো আমি কষ্ট দিয়েছি, আফুকে আম্মুকে জেল খাটাইলাম, তারপরও মানে ও যদি বুঝতো তাহলে বিষয়টা আমি কোনো কারণ দেখাচ্ছিল যে কারণে নাই বা এরকম কোনো কিছু কিচ্ছু বলছিল না। ও জাস্ট আমি ওর জাস্ট এরকম ও মনে হয়েছে কেউ হয়তো বুঝাইছে যে ওর কখনো জামিন হবে না, 10 বছর 20 বছর থেকে যেতে পারে, এটা মনে করে ও চলে গেছে, মানে জাস্ট এটা বুঝলাম পরে, তারপর আশেপাশের লোকজনের কাছ থেকে শুনলাম। তো যাই হোক ও গেল, আমি বের হয়ে যোগাযোগ করার চেষ্টা করলাম, আর আমি চেষ্টা করতেছি গোপনে, আমার ফ্যামিলিকে জানাচ্ছি না, যে গোপনে কোনোভাবে দেখি ওর সাথে যোগাযোগ করতে পারি কিনা। আর ওর উপর তখন বাসার সবার কথা শুনে ওর উপর অন্যরকম একটা ফিলিংস তৈরি হয়ে গেল যে কেন এরকমটা করলো, মানে কেমন যেন ভালো লাগতেছে না ওর উপর, আমি খুব একটা খুশি না আর কি, ঘৃণাও করতে পারতেছি না, আবার মানে অন্যরকম একটা কনফিউশনের মধ্যে আছি। তো এরকমটা হওয়ার পরে আমি বেশ 2-3 দিন ঈদও হয়ে গেছে, আমি ওর বাড়ির পাশে আমার একটা ফ্রেন্ড না একটা বিআই ছিল আর কি, তো তাকে বললাম যে যদি পারেন ওর সাথে একটু কথা বলে দিন। তো ওর সাথে কথা বলা মানে ওই যে বিয়ের কথা বলতেছি, ওই বিয়ে আবার আমার সঙ্গে একসাথে কাস্টডিতে ছিল, অন্য একটা মামলায় গেছিল, তখন এই জন্য ওনার সাথে অনেকটা ফ্রি হয়ে গেছিলাম, এই জন্য ওনাকে বলতে পারছি আর কি কথা বলে দিন, উনি আমার ঘটনা সবই জানে। তো উনি ঠিক আছে, উনি বলছে কি ঠিক আছে আমি দিব কথা বলায়। এবার একদিন আমি ফোন রেখে আমি ঘুমাচ্ছিলাম বা কোথায় জন্য গিয়েছিলাম, ওর ফোন থেকে 2টা ফোন আসে, তো আমি রিসিভ করতে পারি নাই। তো পরে ফোন দিলাম, বলতেছে যে ওর সাথে কথা বলাই দেবো বলে তোমাকে ফোন দিছিলাম, ও তো আসছিল, এখন চলে গেছে, আর সম্ভব না। তো আমি বললাম, তো খুব কষ্ট পাইলাম যে আর বলা সম্ভব না, মানে ফোন দিছিলেন কথা বলতে পারি নাই, খুব খারাপ লাগতেছিল। তারপর ও নাকি পরে আমি বলছি কি বিয়াই আপনি আর একটু চেষ্টা করেন, পরে বলতেছে ঠিক আছে দেখবো। এবার পরের দিন আমি বেশ ফোন দিতাম মাঝে মাঝে ওনাকে যে কি ওকে পাইছেন, বলছিল তখন কথা হইতো। তো বলছে যে এরকম ডিভোর্স তো আমার বাসা থেকে জোর করে দিয়ে দিছে, তো এই ডিভোর্স আমি মানি না। আমি বলতেছি ডিভোর্স মানি না, তুমি মানবা কি, আমিই তো মানি না, তুমি বলতেছে যে আমার কাছ থেকে তো জোর করে সিগনেচার নিছে, তো এটা সমস্যা নেই। বলছি ঠিক আছে। তারপর ওই যে বিয়ের কথা বলতেছি, বিয়ে বলছে যে ও আজ তোমার সাথে কথা বলতে চাচ্ছে না। তো কথা বলতে আমি যখন শুনলাম যে ওর সাথে কথা বলবে না, তখন আমি আর এগোলাম না, আমি ওইভাবে ছিলাম বাসাতে। মানে কি আপনাদের মধ্যে কোনো কথাই হয়নি সরাসরি? এর পরে না, ওর পরে আর কোনো কথাই হয় নাই, জাস্ট 2টা দিন আগে কথা হয়েছে। হ্যাঁ, কথা হয় না এইভাবে ছিল। আমি ঢাকাতে চলে আসছি, এসে আমি আমার মতো গুছাচ্ছি আর কি। তো হঠাৎ করে আমার বাসায় সবার সাথে মানে আমার প্রতিদিন 2-4 বার করে কথা হয়, আম্মুর সাথে আপুর সাথে।
তো আম্মু বলতেছে যে আজকে গেছিলাম, এই 2 দিন আগে আর কি, 2 থেকে 3 দিন আগে আম্মু বলতেছে যে আজকে ওদিকে গেছিলাম ওদের বাসার দিকে। আম্মু আমার সাথে এমনি জাস্ট বলছে, জানে যে আমি ওর সাথে যোগাযোগ করব না আর করতেছি না, এটা আমার বাসার সবাই মানে একদম হয়ে গেছে, মানে সবাই শিওর হয়ে গেছে যে আমি ওর সাথে যোগাযোগ করতে চাচ্ছি না বা আমার মন উঠে গেছে ওর উপর থেকে। এরকমটাই আসলে, এরকমটা হয় নাই। তো আমি বাসার সবাইকে এরকম বুঝাইছি যে ওর প্রতি আমার কোনো নাই আর, মানে দুর্বলতা নাই। তো এই জন্য সবাই আমার উপর বিশ্বাস করে আম্মা আমাকে কালকে বলতেছে কি যে ওদের ওদিকে গেছিলাম, যে দেখি এরকম ও রাস্তা দিয়ে আসতে যে ওদের বাসা দেখা যায়, বাসার ভিতরটা দেখা যায় পুরা। দেখতেছি যে ও অসুস্থ, কে যেন ওকে মানে হাত ধরে নিয়ে যাচ্ছে গোসল করায়। ও মেয়েটা অসুস্থ? হ্যাঁ। তো মানে বিয়ে হয়ে গেছে, এর মধ্যে আবার বলি বিয়ে তো হয়েই গেছে, বিয়ে হয়ে যাওয়ার মেয়েটার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, মেয়েটার বিয়ে হয়ে গেছে জাস্ট আমি জেল থেকে বেরোনোর পরে। আচ্ছা, মানে যে ছেলেটা বিয়ে করেছে সে কি সবকিছু জেনে শুনে বিয়ে করেছে? আসলে ওই যে বলছিলাম যে একটা ছেলের সাথে ওর অ্যাফেয়ার ছিল 3 বছরের, ওই ছেলেটাই বিয়ে করেছে? ওই ছেলেটা বিয়ে করেছে, ওই ছেলেটা বিয়ে করতে রাজি ছিল না। তো তখন এই মেয়ের বাসা থেকে আর কি মেয়ের দাদা দাদি বলতেছে যে তুমি তো 3 বছরের জন্য কানাকাটি করছো, তোমার জন্য ওকে ফিরায় আনছি, এরকম। ওই ছেলেটার সাথে মানে এরা অনেক জোর করে মতো আর কি বিয়ে দিছে। তো ওই ছেলেটা মানে হয়তো বা কেউ না চাইলে তো জোর করে দেয়া যায় না। ওই ছেলেটার বক্তব্য যে আমি বিয়ে করতে চাই নাই আর কি, জোর করে ওরা আমাকে দিছে। আমি বলছি মানে আমার সাথে বলে নাই, আশেপাশের লোকজনের সাথে এরকমটা আর কি বলতেছে। তো ওর সাথে যখন বিয়ে হয়ে গেছে ওই দিন রাত্রে আমি ওর বাসার আশপাশ দিয়ে ছিলাম, মানে আমি বাড়িতেই ছিলাম তখন। তো আমার কোনো ফিলিংসই আসে নাই, বিয়ে করতেছে করুক সমস্যা নেই, আমার কোনো ফিলিংস আসে নাই ওর প্রতি। ও নিজের ইচ্ছায় বিয়ে করতে যখন রাজি হয়েছে তখন ফিলিংস আসাটা কি স্বাভাবিক। আমি ওর প্রতি এক প্রকার ঘৃণা করার চেষ্টা করতেছি, কিন্তু আসলে ওকে ঘৃণা করতে পারতেছি না এখনো পর্যন্ত, মানে ওর প্রতি ঘৃণাটা আসে না আর কি। তো যাই হোক, বিয়ে হয়ে গেছে, আমি ঢাকায় চলে আসছি। ঢাকায় এসে এই তো 1 মাস হয় নাই বা হয়েছে 1 মাস। এই গল্পটা আপনি কেন বললেন আজকে রেডিওতে? এই গল্পটা জাস্ট আমি আমার যতগুলো ফ্রেন্ড আছে বা যা খুব কাছের কেউ না, যারা আমার বিষয়গুলো জানে আর কি, তারা তো জানেই। আর নতুন করে আমি কাউকেই বলি নাই, জাস্ট আমার দূরের যতগুলো ফ্রেন্ড আছে সবাই জানে আমি বিয়ে করছি, কারণ আমি ফেসবুকে পোস্ট করছিলাম গট ম্যারিড, সবাই জানে বিয়ে করছি, সবাই বউর কথা জিজ্ঞেস করে। আমি আসলে নিজের ইয়েটা কারোর সামনে প্রকাশ করতে পারি না, আমি কাউরে বলতে পারি না যে আমার ওয়াইফ নাই, চলে গেছে, জেল হয়েছে, এতদিন হয়েছে, জেল টেল হয়েছে, এগুলো কেউ কিছু জানে না। সবাই শুধু জিজ্ঞেস করে যে তুমি কোথায় ছিলা, এতদিন কোনো খোঁজ নাই। আমি বলছি যে বিয়েটে করছি তো একটু ব্যস্ত ছিলাম আর কি। তো সবাইকে এরকমটা বলি, সেটা তো ঠিক আছে। হ্যাঁ, আমি আপনার প্রশ্নের উত্তরটাই দিচ্ছি এই কথার মাধ্যমে। তো নিজের মধ্যে একটা মানে চাপা আছে, মানে কথাগুলো চাপা আছে আর কি, অনেক জ্যাম মনে হয় যে আমি কথা কারোর সাথে শেয়ার করতে পারি না, জাস্ট এই জন্য আর কি এই গল্পটা শেয়ার করা। নিজের শিক্ষা কি গল্পটা থেকে? আপনার নিজের শিক্ষাটা কি? আমার নিজের শিক্ষা হচ্ছে যে আমি অল্প কয়েকটা দিনে যে ওর সাথে যে ডিসিশনটা নিলাম, এটাই ভুল হয়েছে। আমার ভুল ডিসিশনটা নেওয়ার কারণে আজকে আমার এই অবস্থা। আসলে বিয়েটা না অনেক বড় একটা ব্যাপার, এবং কত বড় ব্যাপার আমাদের জীবনের। একটা মানুষকে যখন আপনি নিজের জীবনের জন্য চুজ করছেন, জি, এই মানুষটা আদৌ আপনার জন্য উপযুক্ত কিনা সেটা জেনে শুনে তারপরে এই বিয়েটা করা উচিত। এক্স্যাক্টলি, এই জিনিসটা আমি বুঝি না। এটা আসলে যারা করেন না তারা বুঝবেন, এটা যারা করেন তারা আর একটু করার পরে বুঝে, আসলে তখন আর বুঝেও লাভ নাই, এই হচ্ছে বিষয়। এটা আসলে এখন বুঝতেছি, তখন একটা জিনিস বুঝতাম কি, আমার একটা ছোট ভাই ছিল, ওর একটু ছোট্ট স্টোরি বলি। আমার একটা ছোট ভাই ছিল যাকে আমি নিজে হাতে বড় করছিলাম এক প্রকার বলতে গেলে চলে। আমার আপন তো কোনো ভাই নেই, ছোট ভাই, মামাতো ভাই। তো ছোটবেলায় আমি যেভাবে বড় হয়েছি ওকে ওকে আমি নিজে হাতে তৈরি করছি এক প্রকার বলতে গেলে চলে। ওর পড়ালেখা সব কিছু দিয়ে আমি সাপোর্ট করতাম, সব দিক দিয়ে আমি অ্যাডভাইস করতাম, আমি যেভাবে বলতাম ও সেভাবে চলতো আর কি। তো হুট করে ও এরকম চেঞ্জ হয়ে গেছে যে আমার সাথে মানে যোগাযোগ করে না। তো একটা রিলেশনের মধ্যে জড়ায় আমার সাথে যোগাযোগ করে না আর কি। তো শুনলাম যে মানে একটা মেয়েকে পছন্দ করে তাকে বিয়ে করবে আর কি। তো আমি এটাতে আমার একদিন বলতেছে যে ভাই আমি বিয়ে করবো, এই আমার থেকে আরো 2 বছরের জুনিয়র। তো আমি রাজি ছিলাম না, আমি বলতেছি এখন তোমার বিয়ের বয়স হয়েছে, তুই বিয়ে করবি?
পরে ও চুরি করে বিয়ে করে ফেললো। বিয়ে করে ফেলার পরে হচ্ছে আমার অনেক হেল্প নিছে এর আগে, কিন্তু আমি আসলে বিয়েতে রাজি ছিলাম না। তারপরে অনেকভাবে হেল্প করছি, আমি বলতেছি যে পাগল হয়ে গেছি পুরা। তো বলতে আমি অনেক হেল্প করছি বিয়ের জন্য, যে কোথায় কিভাবে গেলে কি করতে হবে, ও তো জানে না এগুলো। তো ওকে সব অ্যাডভাইস দিলাম। পরে বিয়ে করে ফেলছে একদিন চুরি করে। বিয়ে করে ফেলার পরে দেখলাম কি যে ও সুন্দর একটা পরিবেশ গুছায় নিছে। বিয়ে করে আগের মতো আর নাই, আগে ছিল অগোছালো, তারপরে মানে ঠিকঠাক মতো রেগুলার বাসায় ফিরতো না, রাত্রে কোথায় থাকতো নিজেও জানতো না। বিয়ের পরে দেখলাম কি ও সুন্দর একটা পরিবেশ তৈরি করে নিছে, তারপর নিজে ব্যবসা দাঁড় করাইছে। ওকে দেখে আমার কেন জানি মনে হইলো যে বিয়ে করলে মানুষ চেঞ্জ হয়ে যায় আর মনে হয় ভালো থাকে। তো ওকে দেখে আমার আর এরকম আমার লাইফটা এরকম একটা পর্যায়ে চলে গেছিল যে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। আর সেটার কারণ হচ্ছে আমি যদিও নিজেরটা কিভাবে বলি, আমি ফিজিক্যাল রিলেশনের মধ্যে এমনভাবে অ্যাট্রাক্টেড হয়ে গেছিলাম যে আমার মনে হইতো প্রতিটা মুহূর্তে মনে হইতো যে আমি বিয়ে করলে হয়তো বা আমার এই সাইডটা এখান থেকে বের হয়ে আসতে পারবো। এটা খুব ভালো একটা ইন্টেনশন। হ্যাঁ, আমার সব থেকে কষ্টটা কোথায় জানেন ভাইয়া? আমার কষ্টটা এখানে যে আমি যখন এইসব বাজে কাজগুলো করতাম, বাজে কাজের মধ্যে মানে যেভাবে হোক আর কি জড়ায় গেছিলাম। তো আমি সবসময় মুক্তি চাইতাম আল্লাহর কাছ থেকে, যে আল্লাহ আমি নিজের মনকে তো মানে ইয়ে করতে পারি না, মানে নিজের মনকে বোঝাই যে আল্লাহ এগুলোর মধ্যে আর কখনো যাব না, কিন্তু আবার কেন জানি হয়ে যায়, মানে ওর মধ্যে নিজে জড়ায় পড়ে নিজেও বুঝতে পারি না। তো ভাবতাম কি যে বিয়ে করলে এটার মধ্যে থেকে বের হয়ে আসতে পারবো। তো বাসায় তো এগুলো বলতে পারতাম না। বাসায় আম্মুকে মাঝে মাঝে বলতাম একটা মেয়ের কথা, ওই যে ওর কথাই ফার্স্ট টাইম বলছি আর কি। আর এর আগে পরে যত রিলেশন ছিল আম্মুকে টুকটাক বলতাম আর কি। তো ওর কথা সিরিয়াসলি বলছিলাম। আর ওই সময়টাতে আমার অনেক বেশি প্রতিটা দিন মনে হইতো যে বিয়ে করব, আর ভালো লাগে না। সব ফ্রেন্ডদের বলতাম যে বিয়ে করব। কি সবাই বলতো যে কি খাইতে দিবা, কি খাইতে দিব সেটা পরের বিষয়। ওই যে তখন ওই ছোট ভাইয়ের উদাহরণটা দিতাম যে ও তো কিছুই করে না, জাস্ট পড়ালেখাও ঠিকঠাক মতো করে নাই যে ও তাই করে খাওয়াবে, কিন্তু ঠিকই ও বিয়ের পরে ওর বাসা থেকে মানে ব্যবসার জন্য সুযোগ করে দিছে, ওর শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা দিছে, ব্যবসা করতেছে, ব্যবসা করেও এখন ভালো প্ল্যাটফর্মে আছে, ভালোভাবে ইয়ে করছে। আসলে ওইটাই বলবো আমি। আপনি দেখুন, আপনি নিজেও একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, আপনার নিজেরই রিয়েলাইজেশনটা আছে। আমাদের জীবনে এই জায়গাটাতে আমাদের ভুলের কোনো শেষ নাই, আমরা সবসময় ভুল করে শিখি। তবে একটা জিনিস যেটা মোটা দাগে বোঝাই যায় যে বিয়ের বয়স হওয়া এবং একটা মানুষকে জেনে শুনে বিয়ে করা, ওই মানুষটা আপনার জীবনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটা ভাবার জন্য যথেষ্ট সময় নেয়া। এই জায়গাগুলোতে আমরা শুধুমাত্র ইমোশন দিয়ে যেন কোনোভাবে এই বিষয়টাতে সিদ্ধান্ত না নিই, এটাই শুধু বলার। সেটাই মানে আসলে আমি মানে তখনও বুঝতে পারছিলাম যে আসলে এটা কি ঠিক করতেছি, কিন্তু কেন জানি মনে হইলো যে বিয়েটা করলে হয়তো বা সব ঠিক হয়ে তো যাইতেও পারে। মানে ঠিক আছে, জীবন থেমে থাকবে না, জীবন হয়তো ভালো একজন মানুষ আসবে, তবে এটা থেকে অনেক বড় একটা শিক্ষা। মানে ন্যাচারালি আমার সাথে যেটা হয়েছে, মানে হয়তো বা এরকমটা হয়েছে যে মানে এটা তো আল্লাহ না চাইলে তো কোনো কিছু হয় না। তো আমি যখন পাপ কাজ থেকে বের হয়ে একটা পুণ্যের কাজ করলাম, তখন আমার লাইফে এমনটা কেন হলো, মানে আমার এমনটা জানতে ইচ্ছা করে। মানে এটা তো গড গিফটেড, মানে আল্লাহ না চাইলেও তো এটা হয় নাই, আল্লাহ চাইছে যে আমার লাইফটা না, এটা আপনি এভাবে বলতে পারবেন না। যদি রিলিজিয়াস বিষয় ডিসকাশনটা অন্যরকম ভাবে, আল্লাহ কোনোভাবেই বলেন নাই যে বিয়েটা তোমরা গোপনে করো, বাবা মাকে না জানিয়ে করো। মেয়ের দিক থেকে তো এরকম একটা হাদিস আছে আমরা যতদূর জানি, যে মেয়ে যদি তার কন্যাকে না জানিয়ে বিয়ে করে তাহলে সে বিয়ে বাতিল এবং বাতিল। সো এইগুলো আপনি রিলিজিয়াসলি ভাবে চিন্তা করতে পারবেন। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, এটা একটা মানে এই জাতীয় কথাবার্তা। এখন যদি আপনি পৃথিবীর সমস্ত খারাপ কাজ আল্লাহর হুকুমে হয়, যদি আপনি সেটা বলেন তাহলে কিভাবে হলো? কতটুকু রিলিজিয়াস বিয়ে ছিল সেটাও একটা কথা। হ্যাঁ, সো ওই জায়গাটা আমরা না যাই। আমরা বরং একটা জিনিস চিন্তা করবো সবাই মিলে, যে কোনো সিদ্ধান্ত, বিশেষ করে বিয়ের সিদ্ধান্তটা শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত না, বিয়েটা একটা পারিবারিক সিদ্ধান্ত। বিয়েটা অবশ্যই, আমি যে কথাটা বলি এটা একজন গুরুজনের কথা আমি শুনেছি আমার সার্কেলে, সেটাই আপনাদের সাথে শেয়ার করি, যে বিয়েটা আসলে শুধু দুজন মানুষের মধ্যে হয় না, বিয়েটা হয় দুটো পরিবারের মধ্যে। সো পরিবারটা খুব গুরুত্বপূর্ণ। অনেক ভালো থাকুন। আজকের মতো এখানে শেষ করছি প্রিয় শ্রোতা। প্রতিটা গল্পই আমাদেরকে অল্প করে হলেও বেশি করে হলেও কিছু না কিছু শেখায়, এবং এই শেখানো জিনিসগুলো যদি আমরা আমাদের জীবনে কাজে লাগাই তাহলে জীবনটা সুন্দর করার ক্ষেত্রে কিছুটা হলেও সেটা সহায়ক হবে। আমার নাম, আমি 1 নম্বর ছিলাম, আর সবাই সিরিয়াল দিয়া বাকি 6 জন আর কি। তো তাদের থেকে 2 জনকে ওই যে ধরছে, আর অজ্ঞাতনামা দিছে মানে অসংখ্য ব্যক্তি। তো পরে যাই হোক
ওখানে মানে আম্মু আর আফু 25 দিন চলে গেল, তাও কোনো মানে ওদের জামিনের কোনো ব্যবস্থা হলো না। পরে আমি আমার মামাতো ভাই ছিল যে আর কি পুরাটা দেখাশোনা করতো, মামলা টামলা এগুলো দৌড়দৌড়ি করতো। তো মামাতো ভাইকে বললাম যে ওটা কি চাচ্ছে আসলে, টাকা টাকা লাগলে টাকা খরচ করো না। বলতেছে যে টাকা দিয়েও কোনো কাজ হবে না, এখন আমরা অনেক চেষ্টা তো করলাম, তোকে ছাড়া কোনোভাবে জামিন করানো যায় কিনা, এখন তুই না আসলে ওদের হবে না, কোনোভাবেই হচ্ছে না। এখন আমি বললাম তাহলে আমি চলেই আসি, ওদের তো শুধু শুধু কষ্ট দিয়ে লাভ নাই, মানে ওরা তো মহিলা মানুষ, আমি 2-6 মাস আমি অপরাধ যেহেতু করছি, আমি জেলখানায় থাকলে কোনো সমস্যা নাই, আর আমি একটা পুরুষ মানুষ, আর মহিলা মানুষকে আর কতদিন রাখা যায়। পরে বললাম যে আমি চলে আসতেছি, তুমি ব্যবস্থা করো, আমি স্যালেন্ডার করলে যদি ও ছেড়ে দেয় তাহলে হবে। পরে একটা উকিলের সাথে কথা বললো, উকিল বললো যে হ্যাঁ ও স্যালেন্ডার করলেই হয়ে যাবে। আচ্ছা, তখন আমি পরের দিন গেলাম, তখন পুরা আমি 3 তারিখে মেবি মার্চের 3 তারিখে, জানুয়ারি ফেব্রুয়ারি, হ্যাঁ মার্চের 3 তারিখে আর কি স্যালেন্ডার করলাম। এতদিন পর্যন্ত আপনার বাবা মা জেলে? হ্যাঁ জেলে, বাবা তো না, মা জেলে? হ্যাঁ মা আর আফু জেলে 25 দিন। তো 25 দিন পরে আমি স্যালেন্ডার করলাম, যখন আমি স্যালেন্ডার করার সাথে সাথে ওদের জামিন হয়ে গেল। আচ্ছা, ওরা বের হয়ে আমার সাথে দেখা করতে পারছে আর কি, সাথে সাথেই জামিন হয়ে গেছে। ওকে। জামিন হয়ে যাওয়ার পরে আমার সাথে দেখা করছে, দেখা করে আম্মু বলতেছে যে আমি এতদিন জেলে থাকলাম, তোকে ভিতরে পাঠাবো না, এই জন্য তারপরেও হইলো না, যাই হোক তুই কেন ধরা দিলি, কেন আসলি, আম্মু কান্নাকাটি শুরু করছে যে আমি তো ছিলাম ভিতরে, তো তুই কেন ধরা দিলি, তুই পালায় থাকতে পারলি না। আমি বলছি তাই আমি কিছু বলি নাই, আম্মু কান্না করতেছে, ওইভাবে ছিল। আমি চলে গেলাম, আমাকে নিয়ে গেল খুলনাতে, আর আফু আম্মু বাসায় থাকে, বাসায় চলে আসে। ওখান থেকে আসার পরে আমি ফোনে কথা বলতাম প্রতি সপ্তাহে। তো জেলখানায় গেলাম ফার্স্ট টাইম, এর আগে তো যাওয়াটাও হয় নাই। কেমন ওখানকার এনভায়রনমেন্ট, ওখানে কি পেলেন, কি পরিবেশটা আসলে মানে যান্ত্রিক একটা পরিবেশ, মানে টাইমলি খাবার দিত, সবই হইতো টাইমলি, সব টাইমলি করতে হবে, টাইমের বাইরে হইলে কোনো কিছুই হবে না। মানে চাইলে এই টাইমে গোসল করতে পারবে না, এটা না ওটা না। আর আপনার মেইন সমস্যা হচ্ছে মানে ঘুমানোর মতো সিচুয়েশন নাই, মানে মশা, তারপরে গরম, মানে সব দিক দিয়ে মনে করেন একটা মানে খুবই খারাপ, বাজে, নোংরা, পুরো নোংরা পরিবেশ। খাবারগুলা মনে করেন তো খাওয়াই যায় না। কেন? খুব বাজে খাবার? বাজে খাবার বলতে খাবারগুলোর মধ্যে এক ধরনের মেডিসিন দেয়, মানে সেক্স অ্যাবনর্মাল করার জন্য, ওইটার একটা বাজে গন্ধ আসে, প্লাস আপনার ওই খাবারটা খাওয়াই যায় না, শুধু সিদ্ধ করা জাস্ট, আর কিছু না, লবণ মরিচ মানে কোনো মশলাই না, শুধু সিদ্ধ করা। তো যাই হোক, আমি ওখানে ভিতরে আবার ক্যান্টিন আছে, ওটাই মূলত হচ্ছে মানে ব্যবসা করার উদ্দেশ্যে খাবারটা ওরকম করে রান্না করে যাতে সবাই ক্যান্টিন থেকে খাবার কিনে খায়। ওর ভিতরে খাবার কিনে খাইতাম। তো মোটামুটি ছিলাম মানে 1 সপ্তাহ 12 দিনের মতো। খুব কষ্ট, মানে খুব খারাপ লাগতেছিল। 10-12 দিন পরে ফোন দিলাম বাসায়, মানে প্রতি সপ্তাহে একবার করে কথা বলা যেত। তো পরের সপ্তাহে ফোন দিলাম, দেওয়ার পরে শুনলাম যে ও নাকি আমার বাসায় চলে আসছে। আচ্ছা, যাকে বিয়ে করছেন? হ্যাঁ, যাকে বিয়ে করছি ওকে নিয়ে বাসায় আটকায় রাখছিল। ও ওখান থেকে মানে ফোন টোন সব নিয়ে নিছিল। ও অনেক কষ্ট করে আফুর সাথে যোগাযোগ করছে। আফু বাড়ি যাওয়ার পরে আফুর সাথে যোগাযোগ করে আফুর কাছে চলে আসে, বাড়িতে চলে আসে আর কি, আমাদের বাড়িতে। আমার আফু আবার আমাদের বাড়িতেই থাকে আর কি। তো আমাদের বাড়িতে চলে আসে। আসার এই খবরটা শোনার পরে আমার অনেক ভালো লাগছে আর কি। আমি বের হয়ে ওকে পাবো এরকম একটা আশা নিয়ে আবার ছিলাম। তো এটা শোনার পরে মনে করেন আমার মনে হইতো না যে আমি জেলখানার মধ্যে আসি, আর কয়টা দিন গেলেই আমার জামিনটা হয়ে যাবে, জামিনটা হয়ে গেলে আমি বের হলে ওকে পাবো, এরকম একটা মানে খুবই ভালো লাগতো। তখন আর জেলখানা মনে হইতো না, মনে হইতো না যাক ঠিক আছে। সবার সাথে মানে সেটাই বলতাম যে এরকম বের হয়ে ওকে পাচ্ছি, গল্প করতাম। তো যাই হোক, অনেক আশা ছিল আর কি ওকে বের হয়ে আবার পাবো। তো আমার 3 মাস এইভাবে 3 মাস 6 দিন চলে গেল। 3 মাস 6 দিন পর আমার জামিন হইল। 3 মাস 6 দিন পরে যখন জামিন পেলাম, জামিন পেয়ে বাসায় আসছি। এসে বাসায় আসি না, বের হয়ে শুনি যে ও নাই আর কি, আমার বাড়িতে ছিল, ওখান থেকে আবার পালায় চলে গেছে আর কি। পালায় চলে গেছে? আবার রাত্রে পালায় চলে গেছে, মানে আমি বিষয়টা বুঝলাম না, এখনো বুঝি না। আবার রাত্রে 2টার দিকে উঠে, মানে সবাই শোয়া ছিল, ঘুমের মধ্যে ছিল। তো আমার বাসায় ওই
ওই কয়টা দিন এসে আমি গল্পে শুনলাম এসে যে ওই কয়টা দিন এসে আমার বাসার পরিবেশের সাথে আম্মু আব্বুর সাথে আপুর সাথে সবার সাথে এমনভাবে মিশছে যে ও চলে যাওয়াতে তারা মনে করেন আপসেট পুরা, মানে তারা অনেক মানে হয়ে কোথায় গেছে। গেল? ওর বাড়িতেও যায় নাই? ওর বাড়িতে বলতে ওর বাড়িতেও যায় নাই, ওর একটা ফুপির বাসা সেখানে গেছে। ওর ফুপি আসতো আমাদের, মানে আমাদের বাড়ির পাশে ওর আর একটা ফুপি আছে, তো ওই ফুপি আমাদের বাড়িতে মাঝে মাঝে আসতো ও থাকা অবস্থায় আর কি, এসে খোঁজখবর নিত। তো আমার বাসার কেউ মাইন্ড করে নাই যে আসলে ওর ফুপি তো এসে দেখে যায় এই, আর আমাদের বাড়ির পাশের যেহেতু কোনো ক্ষতি করবে না। তো ওই ফুপি ওকে নিয়ে যায়, মানে করে যোগাযোগ করে ওকে বলে যে এরকম এরকম টাইমে চলে আসবে সেই, যাই হোক যোগাযোগ করে ও ফুপির বাসায় চলে যায় রাত্রে 2টা-3টার দিকে উঠে। পরে আম্মু হঠাৎ করে আম্মুর পাশেই ঘুমাইছিল, ওইখান থেকে চলে গেছে, আম্মু জানে না। তো আম্মু হঠাৎ রাত্রে উঠছে বাইরে যাওয়ার জন্য, উঠে দেখে যে ও নাই। পরে খোঁজাখুঁজি শুরু করছে, ভোর হয়ে গেছে, ভোর পর্যন্ত খুঁজে এখানে সেখানে খুঁজে কত জায়গায় খুঁজছে, ওকে পায় নাই। তো না পেয়ে সবারই ফোন টোন দিল যে মানে ও আমাদের বাসায় ছিল, এখান থেকে হারায় গেলে মনে করেন আবার যদি গুম মামলা টামলা দিয়ে দেয় তাহলে একটা বিপদ, অন্য একটা মামলা হয়ে যেতে পারে। তো খোঁজাখুঁজির পরে যখন না পাইলো তখন ওই যে ওর ফুপির বাসায় খুঁজতে গেল, খুঁজে যেয়ে দেখে ওখানে ঘুমাচ্ছে। আচ্ছা, বাইরে মানে সবাই খুঁজতেছে আর ওখানে যে ঘুমাচ্ছে। পরে ওকে যে ডাক দিলে ও বলতেছে যে আমি যাব না, আমার এখানে আমার ভালো লাগতেছে না। তবে আমাদের বাসায় গিয়ে মানে আমাদের বাসায় যে কদিন ছিল মানে কোনোভাবেই কেউ বুঝতে পারেনি যে ওর এখানে খারাপ লাগতেছে বা ও শুধু একটাই কথা বলতো নাকি আম্মুকে যে ওকে তাড়াতাড়ি বের করেন, আমার আর ভালো লাগতেছে না এরকম। মানে ও যাওয়ার 1 সপ্তাহ আগে নাকি বলছিল আম্মুকে যে ওকে যদি তাড়াতাড়ি বের না করেন ওই 1 সপ্তাহের মধ্যে ওকে বের করবেন, না হলে কিন্তু আমি দাদু বাড়ি চলে যাব, এরকম বলছে। তা আম্মু ভাবছে কি যে ওকে